নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা গল্প মল্লিকা। নরিম্যান পয়েন্টের ২৬ তলা অফিস বাড়িটার টপ ফ্লোর থেকে গ্যালোপিং লিফটটা মাঝে মাঝে থেমে থেমে ধাঁ ধাঁ করে নিচে নেমে যাচ্ছিল। ঝিঁঝির ডাকের মতো তার মৃদু একটা শব্দ হচ্ছে। লিফট বক্সের ভেতর মোটে দুটি মানুষ, সোমনাথ চ্যাটার্জি আর ধীরাজলাল দেশাই। কেননা এখন প্রায় ৭টা বাজে। এই ২৬ তলা স্কাই স্ক্রেপারটার সবগুলো ফ্লোরে যত অফিস টফিস আছে অনেক আগেই ছুটি হয়ে গেছে, সুতরাং লিফটে ভিড় না থাকাই স্বাভাবিক। তবে ৫টায় গোটা অফিস বাড়ি ফাঁকা হয়ে গেলেও সোমনাথকে ৭টা-৮টা পর্যন্ত থাকতে হয়। তার কারণ কাজের প্রচণ্ড চাপ। মিনিস্ট্রি অফ কমার্সের যে বিভাগটির সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট জড়িত, সোমনাথ তার একজন বড় অফিসার। ওয়েস্টার্ন রিজিয়নের সে প্রায় সর্বেসর্বা। তার অফিস এই বিশাল বাড়িটার টপ ফ্লোরে। সোমনাথের বয়স ৪৩-৪৪, তবে ৩০-৩০-এর বেশি দেখায় না। ৬ ফিটের ওপর হাইট, মেরুদণ্ড টান টান, চওড়া মজবুত কাঁধ। হঠাৎ দেখলে তাকে বাঙালি বা ভারতীয় মনে হয় না। তার গায়ের লালচে রং, নীলাভ চোখে এবং পাতলা ভুরুতে ইউরেশিয়ান টাচ আছে। মাত্র ৩ মাস হলো সোমনাথ বম্বে রিজিয়নে এসেছে। তার আগে সে ছিল দিল্লিতে। সোমনাথের সঙ্গী ধীরাজ দেশাই অবশ্য এ অফিসের কেউ না, তবে সোমনাথের কাছে তার দরকার আছে। ধীরাজের বয়স ৫৬-৫৭, গায়ের রং টকটকে, চওড়া কপাল, কাটা কাটা মুখ, তীক্ষ্ণ নাক সামনের দিকে বাঁকানো, বাজ পাখির মেলে দেওয়া ডানার মতো ঘন ভুরুর তলায় তার ধূর্ত চতুর চোখ। গায়ে ১ গ্রাম বাজে চর্বি নেই। পরনে নিখুঁত ইংলিশ স্যুট, তার সঙ্গে মাথায় গুজরাটি টুপি। লোকটার ইম্পোর্ট এক্সপোর্টের বিশাল বিজনেস। ফ্লোরা ফাউন্টেনের কাছে তার প্রকাণ্ড অফিস। নিজের ব্যবসার ব্যাপারেই সোমনাথের কাছে আসে সে। ৩ মাস আগে যেদিন সোমনাথ বম্বে রিজিয়নে এলো, তার ২ দিন পর থেকেই লোকটা নিয়মিত হাজিরা দিচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের পারমিট সংক্রান্ত এমন কিছু সুবিধা সে চায়, আইনসঙ্গতভাবে তা দেওয়া সম্ভব না। লোকটা আভাস ইঙ্গিতে মোটা ঘুষের কথা জানিয়েছে। সোমনাথ আমল দেয়নি। অফিসার হিসাবে সে অত্যন্ত স্ট্রিক্ট, তবু লোকটা রোজই আসে। সোমনাথ বিরক্ত হয়ে ক্ষেপে উঠে এক একদিন তাড়িয়ে দেয়। লোকটার কিন্তু অপরিসীম ধৈর্য, কখনো সে উত্তেজিত হয় না। শান্ত ঠান্ডা মুখে একটু হেসে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু পরের দিন বেয়ারা এসে আবার তার স্লিপ দেয়। নাছোড় বান্দা পোকার মতো লোকটা সোমনাথের গায়ে আটকে আছে। অন্যদিন এসে পারমিট টারমিটের কথা তুলে ঘ্যান ঘ্যান করতে থাকে ধীরাজ দেশাই। আজ কিন্তু সে ধাড়ি মারায়নি সে। কিছুক্ষণ আগে সোমনাথের চেম্বারে ঢুকে তার কোঁচকানো ভুরুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছে, আপনাকে আর ডিস্টার্ব করব না স্যার। সোমনাথ অবাক হয়ে গেছে। তারপর হালকা বিদ্রূপের গলায় বলেছে, হঠাৎ আমার এরকম সৌভাগ্য? ৩ মাস আপনাকে দেখছি, তাতে মনে হয়েছে আপনি কড়া প্রিন্সিপালের লোক। আনভিউ কোনো প্রিভিলেজ আপনার কাছ থেকে আদায় করা যাবে না। পারমিটের আবদার করে আপনাকে আর বিব্রত করছি না। ধন্যবাদ। তবে আমার একটা আর্জি আছে। বলুন। উই ক্যান বি গুড ফ্রেন্ডস। এতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই? সোমনাথের কোঁচকানো ভুরু এবার সহজ স্বাভাবিক হয়েছে। সরলভাবে হেসে সে বলেছে, আরে না না, আপত্তি থাকবে কেন? ধীরাজ দেশাই বলেছে, তবে আমার একটা অনুরোধ রাখতে হবে।
এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে আমরা চা খাবো, আর পারমিট ছাড়া এনি ড্যাম থিং ইন দ্য ওয়ার্ল্ড, ধরুন পলিটিক্স, করাপশন, ন্যাচারাল ক্যালামিটি, স্পোর্টস, সেক্স এটসেট্রা নিয়ে চুটিয়ে গল্প করব। সোমনাথের স্নায়ুর ওপর অস্পষ্ট ছায়া পড়েছে। লোকটা তাকে কোনো রকম ফাঁদে ফেলতে চায় না তো? সোমনাথ খবর পেয়েছে লাখ লাখ টাকা ধীরাজ দেশাইয়ের। মাল্টি মিলিয়নিয়ার বলতে যা বোঝায় সে তাই। বম্বের যত দামি দামি পাড়া, মালাবার হিল, ওরলি, জুহু, ব্যান্ডস্ট্যান্ড সব জায়গায় তার ফ্ল্যাট আছে। আর আছে গন্ডা গন্ডা ইম্পোর্টেড গাড়ি। লোকটা ইচ্ছা করলে সোমনাথের মতো লোককে আটদালি রাখতে পারে। তবু তার কাঁচুমাচু মুখ, তেলতেলে মোলায়েম হাসি আর হাত কচলানোর বহর দেখে মনে হচ্ছিল সোমনাথ এক কাপ চা খেলে লোকটা হাতের মুঠোয় স্বর্গ পেয়ে যাবে। চা খাইয়ে ধীরাজ তাকে আর কতটা ফাঁদে ফেলতে পারে? দেখাই যাক কি হয়। এমন গোছের একটা মনোভাব সোমনাথের মধ্যে কাজ করে থাকবে। শেষ পর্যন্ত সে ধীরাজের সঙ্গে চা খেতে আড্ডা দিতে রাজি হয়ে গিয়েছিল। 3 মিনিটও লাগলো না। গ্যালোপিং লিফটটা সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। বাইরে বেরুতেই দেখা গেল বম্বে শহরের ওপর সন্ধ্যা নেমে গেছে। চারিদিকে কালো জামদানি শাড়ির মতো অন্ধকার ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে বাঁদিকে চোখ ফেরালে আরব সাগর। সামনে মেরিন ড্রাইভের রাস্তাটা আধখানা বৃত্তের মতো বেঁকে মালাবার হিলসের দিকে চলে গেছে। পেছনে ব্যাক বে রিক্লামেশনের নতুন স্কাই স্ক্রেপার কমপ্লেক্স। 20 তলা, 22 তলা, 28 তলা, 30 তলা অগুন্তি হাইরাইজ সেখানে গা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেরিন ড্রাইভের রাস্তায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মার্কারি আলোগুলো জ্বলে উঠেছে। দূরে উঁচু উঁচু বাড়ির মাথায়, মেরিন লাইন্সের ফ্লাইওভারে কিংবা চৌপট্টির ওভার ব্রিজটার গায়ে নানা কোম্পানির অসংখ্য রঙিন নিয়ন জ্বলছে। ঘাড়ের পাশ থেকে ধীরাজ দেশাই বলে উঠল, একটু কষ্ট করে আসুন স্যার, আমার গাড়িটা ওখানে রয়েছে। খানিকটা দূরে রাস্তার পার্কিং জোনে আঙুল বাড়িয়ে দিল সে। অফিস থেকে সোমনাথকে একটা গাড়ি দেওয়া হয়েছে। ধীরাজ দেশাইয়ের সঙ্গে চা খেতে যাবে বলে নিজের গাড়িটা ছেড়ে দিয়েছিল সে। কথা আছে চা খাওয়ার পর ধীরাজই তাকে তার কোলাবার ফ্ল্যাটে পৌঁছে দেবে। পাশাপাশি যেতে যেতে ধীরাজ দেশাই আবার বলল, কোথায় বসে চা খাবেন বলুন? 7টা ক্লাবে আমার মেম্বারশিপ আছে। এই ক্লাবগুলোর একটা হলো মালাবার হিলে, একটা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে, একটা ওরলিতে, একটা জুহুতে। হাত তুলে ধীরাজ দেশাইকে থামিয়ে দিল সোমনাথ। বলল, আপনার যেখানে ইচ্ছা নিয়ে চলুন, তবে 2 ঘন্টার বেশি আমি থাকতে পারবো না। এখন 7টা বাজে, 9টার ভেতর আমার ফ্ল্যাটে পৌঁছে দেবেন। বশংবদ প্রজার মতো ধীরাজ দেশাই বলল, ঠিক আছে স্যার, 9টার ভেতরেই পৌঁছে দেব। একটু থেমে কি চিন্তা করে আবার বলল, জুহুর ক্লাবেই চলুন স্যার। অন্য ক্লাবগুলোতে দারুণ ভিড়, সবসময় হাট বসে থাকে। জুহুটা বেশ নিরিবিলি, প্রাণ খুলে কিছুক্ষণ গল্প করা যাবে। সোমনাথ উত্তর দিল না। পার্কিং জোনে যে ঝকঝকে প্রকাণ্ড গাড়িটার সামনে এসে ধীরাজ দেশাই সোমনাথকে দাঁড় করালো, সেটা 74 মডেলের ইম্পোর্টেড ইতালিয়ান কার। গাড়িটা এয়ার কন্ডিশনড। জানালার নীলাভ কাঁচগুলো বন্ধ, ভেতরে আলো জ্বলছে না। গাড়িতে কেউ আছে কি না কিংবা কি আছে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা গিয়ে দাঁড়াতেই নিঃশব্দে পেছনের দরজা খুলে গেল। ধীরাজ দেশাই বলল, আসুন স্যার। সোমনাথ বলল, আপনি আগে উঠুন। তাই কখনো হয়? আপনি থাকতে। বিনয়ে এবং অতিরিক্ত ভদ্রতায় পিঠ বেঁকে যেতে লাগল ধীরাজ দেশাইয়ের। অগত্যা প্রথমে সোমনাথকে উঠতেই হলো। উঠেই আবছাভাবে সে দেখতে পেল
সামনের সিটে ঝকঝকে উর্দি পরা সোফার বসে আছে, আর এই পেছনের সিটের ও মাথায় জানালার ধার ঘেঁষে একটি মেয়েকে দেখা যাচ্ছে। যেহেতু ভেতরে আলো নেই, অস্পষ্ট নীলাভ অন্ধকারে মেয়েটার চোখ মুখ বা বয়স কিছুই আঁচ করা যাচ্ছে না। এই গাড়িটা এত বড় যে পেছনের সিটে 4 জন হাত পা ছড়িয়ে বসতে পারে। সোমনাথ মেয়েটির ছোঁয়া বাঁচিয়ে একটু দূরেই বসে পড়ল। সঙ্গে সঙ্গে ফোমের আরামদায়ক নরম গদির ভেতর 1.5 ফুট ঢুকে গেল, আর সে বসতেই ধীরাজ দেশাই উঠে এসে তার গা ঘেঁষে বসল। তারপর বলল, স্যার, আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে? সোমনাথ জানতে চাইল, কেন? গাড়ির লাইটটা আজ বিকেল থেকে খারাপ হয়ে গেছে। অন্ধকারে ভূতের মতো বসে থাকতে কি ভালো লাগে? মুখ না দেখলে কথা বলে সুখ নেই। আমার অসুবিধে হচ্ছে না। ধীরাজ দেশাই এবার সোফারকে বলল, জুহু চলো। তারপর সোমনাথের দিকে ফিরে বলতে লাগলো, আপনি স্যার আমার অনুরোধটা রেখেছেন, আমাকে ফিরিয়ে দেননি। সেজন্যে আই অ্যাম সো হ্যাপি, সো গ্রেটফুল। বম্বের একঘেয়ে মনসুনের মতো সমানে ঘ্যান ঘ্যান করে যেতে লাগলো সে। আর তা শুনতে শুনতে চোখের কোণ দিয়ে ডান পাশে বসে থাকা মেয়েটাকে দেখতে চেষ্টা করল সোমনাথ। কিন্তু না, মেয়েটার মুখ ওদিকে ফেরানো। জানালার নীল কাচের বাইরে তাকিয়ে আছে সে। মেয়েটা কে বোঝা যাচ্ছে না। সোমনাথের সঙ্গে আলাপ টালাপ করিয়ে দেওয়া দূরের কথা, মেয়েটার সঙ্গে একটা কথাও ধীরাজ দেশাই নিজেও বলেনি। ড্রাইভার, সোমনাথ আর সে ছাড়া অন্য কেউ আছে ধীরাজের ভাবগতিক দেখে তা মনে হয় না। মেয়েটার অস্তিত্ব পুরোপুরি ভুলে গিয়ে সে বসে আছে। ধীরাজ দেশাইয়ের তোষামোদ আর ঘ্যানঘ্যানানি মাথা ধরিয়ে দিচ্ছিল। কপালের দুপাশে রগ দুটো সমানে ঘোড়ার মতো লাফিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে চা খাওয়ার কথায় রাজি না হলেই ভালো হতো। কিন্তু গাড়িতে ওঠার পর তার আর উপায় নেই। যেভাবে লোকটা বকে যাচ্ছে, শুনতে শুনতে 2 ঘন্টা বাদে একখানা ব্রেন টিউমার না গজিয়ে যায়। মেরিন ড্রাইভের তেলতেলে মসৃণ রাস্তার উপর দিয়ে 50 মাইল স্পিডে গাড়িটা উড়ে যাচ্ছিল, কিন্তু এতটুকু শব্দ নেই, গাড়িটা 1 ইঞ্চিও লাফাচ্ছে না। সোমনাথের মনে হচ্ছিল শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল একটা ঘরে বসে আছে। একটানা বকবক করতে করতে হঠাৎ কি মনে পড়ে যেতেই ধীরাজ দেশাই প্রায় চেঁচিয়ে উঠল, এই ড্রাইভার, রুকো রুকো। ততক্ষণে তারা মেরিন লাইন্সের ফ্লাইওভারটার কাছে এসে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ফুটপাথের ধার ঘেঁষে সোফার গাড়িটা দাঁড় করিয়ে দিল। ধীরাজ দেশাই প্রায় হাত জোর করে সোমনাথকে বলল, স্যার, যদি অপরাধ না নেন একটা কথা বলবো। আচমকা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দিতে অবাক হয়ে গিয়েছিল সোমনাথ, কিছুটা বিরক্ত। সে বলল, কি ব্যাপার? এক জায়গায় আমি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে এসেছি, ওটা হারিয়ে গেলে খুব বিপদে পড়ে যাব। আমি স্যার এখানে নেমে একটা ট্যাক্সি ধরছি, আপনি কাইন্ডলি জুহুতে চলে যান। আপনি পৌঁছবার 15-20 মিনিটের মধ্যে আমি চলে আসছি। কিন্তু জুহুতে আপনার ক্লাব তো আমি চিনি না। সেজন্যে অসুবিধে হবে না। কোণের দিকের সেই মেয়েটিকে দেখিয়ে ধীরাজ দেশাই বলল, ও আমার পিএ, আপনাকে ক্লাবে নিয়ে যাবে। মেয়েটাকে বলল, তুমি একে নিয়ে যাও, দেখো এর কোনো রকম অসুবিধা না হয়। মেয়েটি বলল, ঠিক আছে স্যার। ধীরাজ দেশাই বারবার ক্ষমা চেয়ে নেমে পড়ল। সোমনাথের ইচ্ছা হলো সেও নেমে যায়। এই লোকটার কথায় রাজি হয়ে কি ইঁদুর কলে যে সে পড়েছে। কিন্তু নামা হলো না। নামার কথাটা বলা পর্যন্ত গেল না। তার আগেই গাড়িটা আবার চলতে শুরু করলো এবং মুহূর্তে 50 মাইল স্পিড উঠে গেল। মালাবার হিলস বাঁয়ে রেখে কাম্বালা হিল পেরিয়ে
গাড়িটা যখন ওরলিতে এসে পড়েছে সেই সময় কানের পাশ থেকে চাপা সুরেলা একটা কণ্ঠস্বর শোনা গেল, স্যার। চমকে ঘাড় ফেরালো সোমনাথ। সেই মেয়েটা জানালার ধার থেকে কখন যেন অনেকটা কাছে এগিয়ে এসেছে। কাঁধের ওপর তার গরম নিঃশ্বাস পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। এতক্ষণে গাড়ির ভেতরকার নীলাভ অন্ধকার চোখে সয়ে গেছে সোমনাথের। মেয়েটাকে অনেকখানি দেখতে পাচ্ছিল সে। ধারালো নাক তার, পেন্সিলে আঁকা ভুরুর তলায় যে চোখ, তাতে যৌন গন্ধ মাখানো। রক্তাভ ঠোঁটে ঝকঝকে দুটো দাঁত কেটে বসে আছে। মোমে মাজা গলা, অনাবৃত সুগোল বাহু কাঁধ থেকে নেমে এসেছে। দুহাতের 10টি বড় বড় ছুঁচলো নখ রক্তরঞ্জিত। মুখটা ডিমের মতো লম্বাটে। পরনে ছোট হট প্যান্ট আর বিশাল বুকে সংক্ষিপ্ত সিথ্রু ব্রা। এই পোশাকে শরীরের 10 ভাগের 1 ভাগও ঢাকা পড়েনি। সাঁচি স্তূপের মতো 2 বুকের প্রায় সবটাই, সরু কোমর, সুগভীর নাভি, তার নিচের অনেকখানি অববাহিকা এবং নীল মাখনের পাহাড়ের মতো 2 উরু পেলব পা, সবই তার উন্মুক্ত। তার গা থেকে উত্তেজক সেন্টের গন্ধ উঠে আসছিল। এতক্ষণ ভালো করে লক্ষ্যই করেনি সোমনাথ। এবার তাকে দেখতে দেখতে নাকের ভেতর এবং মস্তিষ্কে সোডার ঝাঁঝের মতো কিছু একটা অনুভব করতে লাগল। ঠোঁটে দাঁত বসিয়ে রেখেই একটু হাসল মেয়েটা। তারপর আগের মতো সুরেলা গলায় বলল, চুপচাপ বসে থাকতে নিশ্চয়ই আপনার খারাপ লাগছে। ইউ আর সার্টেনলি ফিলিং আনকমফর্টেবল। নিখুঁত ইংরেজিতেই কথা বলছিল সে। জড়ানো কণ্ঠস্বরে কি একটা উত্তর দিল সোমনাথ। মেয়েটা আবার বলল, আমি যদি আপনার সঙ্গে গল্প করি কিছু মনে করবেন না তো? আরে না না, মনে করব কেন? সোমনাথ টের পাচ্ছিল তার স্নায়ুগুলো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। একটু চুপচাপ। তারপর মেয়েটি বলল, আমার বস মিস্টার দেশাই কাল বলছিলেন আপনি এখানকার লোক, আই মিন মহারাষ্ট্রিয়ান নন। ঠিকই বলেছেন বলে একটু হাসল সোমনাথ। কি ভেবে সামান্য কৌতূহলের সুরে পরক্ষণে বলল, আমার সম্বন্ধে আপনাদের আলোচনা হয় নাকি? বারে, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, আর আপনি এই ওয়েস্টার্ন রিজিয়নের বলতে গেলে টপমোস্ট পার্সন। আপনার সম্বন্ধে আলোচনা হবে না? মেয়েটা ঠিকই বলেছে। যাদের ইম্পোর্ট এক্সপোর্ট কনসার্ন, সোমনাথ সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হওয়াই স্বাভাবিক। যাই হোক, সে কোনো উত্তর দিল না। মেয়েটা আবার বলল, বম্বেতে আপনি কতদিন আছেন? সোমনাথ বলল, 3 মাসের মতো। এখানে কোথায় থাকেন? কোলাবায়। মিনিস্ট্রি অফ কমার্সের অফিসারদের জন্য যেসব ফ্ল্যাট আছে তার একটাতে। এর আগে কোথায় ছিলেন স্যার? উত্তর দিতে গিয়ে হঠাৎ শ্বাস রুদ্ধ হয়ে গেল সোমনাথের। নীলাভ সাপের মতো একটি অনাবৃত বাহু সোমনাথের কাঁধের ওপর দিয়ে তার গলা বেষ্টন করল। সেই সঙ্গে সোমনাথ অনুভব করল সাঁচি স্তূপের মতো মেয়েটার বুক তার বাঁ পাঁজরের হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। মাখনের পাহাড়ের মতো একটি নীল উলঙ্গ উরু একান্ত অবলীলায় তার কোলের উপর উঠে এলো। আর একটা নরম মুখ কাঁধ আর চিবুকের খাঁজের মধ্যে উঠে এসে আটকে রইল। ঘাড় পর্যন্ত ছাঁটা নীলাভ চুল থেকে উগ্র গন্ধ উঠে এসে সোমনাথের নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে ছড়িয়ে যেতে লাগল। চিবুকে, ঘাড়ে, গলায় মেয়েটার নিঃশ্বাস পড়ছে তপ্ত লু বাতাসের মতো। সোমনাথের মনে হতে লাগল তার রক্তচাপে দ্রুত বিপর্যয় ঘটে যাচ্ছে। এয়ার কন্ডিশনড গাড়ির ভেতরেও সে গলগল করে ঘামতে লাগল।
নিমেষে তার জামা ভিজে সপসপে হয়ে গেল। মেয়েটি আদুরে গলায় আবার বলল, বললেন না তো স্যার, এর আগে কোথায় ছিলেন? সোমনাথের গলার ভেতর থেকে গোঙানির মতো আওয়াজ বেরিয়ে এলো, দিল্লিতে। তারপরেই সে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু ততক্ষণে নীল সাপের মতো শীতল মসৃণ পিছল একটি শরীর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সোমনাথ তীক্ষ্ণ চাপা ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, ড্রাইভার, গাড়ি রুখো! গাড়ি থামল না। ঘাড়ের খাঁজ থেকে মেয়েটার গলা বুজগুড়ির মতো ভেসে উঠল, ডোন্ট বি সিলি স্যার, বিহেভ লাইক অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। আপনি হাজার চিৎকার করলেও গাড়ি থামবে না। আর শ্বাসরুদ্ধের মতো সোমনাথ বলল, আর কি? আপনি নেমে যাবার চেষ্টা করলে আমাকে কিন্তু চেঁচাতে হবে এবং প্যান্টি আর ব্রা ছিঁড়ে লোকজনকে বলতে হবে আপনি আমাকে রেপ করতে চাইছেন। আপনার মতো একজন দায়িত্বশীল অফিসারের পক্ষে তার ফলাফল কি হতে পারে ভেবে দেখবেন। সোমনাথ বুঝতে পারছিল এই মেয়েটাকে দিয়ে ফাঁদ পেতেছে ধীরাজ দেশাই, আর সেই ফাঁদে সে পা ঢুকিয়ে দিয়েছে। নাক মুখ দিয়ে আগুনের হলকার মতো ঝাঁঝ বেরিয়ে আসছিল তার। কিভাবে ফাঁদটা কেটে বেরোনো যায় সে ভাবতে পারছিল না, তবে এটা বুঝতে পারছিল এখন মাথাটা পুরোপুরি ঠান্ডা রাখতে হবে এবং কৌশলে মেয়েটার চোখে ধুলো ছিটিয়ে মুক্তির ব্যবস্থা করতে হবে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে সোমনাথ বলল, কি যে বলো, তোমার মতো প্রিটি ইয়ং গার্লের সঙ্গ ছেড়ে আমি কখনো নেমে যেতে পারি? মেয়েটার স্বপ্নময় রঙিন অন্ধকারে ঢেউ তুলে একটু হাসল, দ্যাটস লাইক আ গুড বয়, বলেই ঘাড়ের খাঁজে দীর্ঘ চুমু খেল। সোমনাথ বলল, এতক্ষণ আমরা একসঙ্গে রয়েছি, অথচ তোমার নামটাই কিন্তু জানা হয়নি। আমার নাম স্টেলা। আমি সোমনাথ। ঘাড়ের ভেতরে থেকে দ্রুত মুখটা তুলে সোমনাথের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো স্টেলা। তারপর বলল, সোমনাথ কি? হোয়াটস ইয়োর সারনেম? হঠাৎ কি হলো মেয়েটার? তার পদবি জানবার জন্য এত ক্ষেপে উঠল কেন? অবাক হয়ে সোমনাথ বলল, চ্যাটার্জি। পরিষ্কার বাংলা ভাষায় স্টেলা এবার জিজ্ঞেস করল, আপনি বাঙালি? হ্যাঁ, কেন? সোমনাথের শরীর থেকে নীল সাপের প্যাঁচ মুহূর্তে খসে গেল। কাঁধ থেকে হাত নামিয়ে নিল স্টেলা। কোল থেকে মাখনের স্তূপের মতো উরু সরিয়ে অনেকখানি ঝুঁকে সোমনাথকে দেখতে দেখতে সে বলল, কোনোদিন আপনারা কি কসবাতে ছিলেন? যে মেয়ের নাম স্টেলা, তার মুখে বিশুদ্ধ বাংলা ভাষা শুনে প্রথমটা অবাক হয়ে গিয়েছিল সোমনাথ। কসবার নাম শুনে সে হকচকিয়ে গেল। সে শুনেছে খড়ি পেতে কারা যেন ভূভারতের খবর বলে দিতে পারে। স্টেলা কি তাদের কেউ? রুদ্ধশ্বাসে স্টেলা আবার বলে উঠল, আপনার বাবার নাম কি মণিমোহন চ্যাটার্জি? বিমূঢ়ের মতো সোমনাথ বলল, হ্যাঁ, কিন্তু তুমি এসব জানলে কি করে? তুমি কে? তার কথা যেন শুনতেই পেল না স্টেলা। তীক্ষ্ণ গলায় চিৎকার করে সোফারকে বলল, রুখো রুখো! একটুও শব্দ না করে ইম্পোর্টেড গাড়িটা দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে স্টেলা সোমনাথকে প্রায় ধাক্কা দিতে দিতে রাস্তায় নামিয়ে দিল। সমস্ত ব্যাপারটা এতই আকস্মিক আর অভাবনীয় যে মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না সোমনাথ। বিভ্রান্তের মতো সে ফুটপাথে দাঁড়িয়ে রইল। গাড়ির দরজা খোলাই ছিল। স্টেলা মুখ বাড়িয়ে খুব চাপা গলায় শুধু বলল, আমি মল্লিকা। মাথার ভেতর একটা শিরা কট করে কেটে গেল যেন। রক্তের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু ঘটে যেতে লাগল। সোমনাথ চিৎকার করে কি বলতে গেল, তার আগেই নিঃশব্দে গাড়ির দরজা বন্ধ হয়ে গেছে
এবং সেটা চলতে শুরু করেছে। মুহূর্তে অসংখ্য দ্রুতগামী বাস, ট্যাক্সি, প্রাইভেট কারের ভিড়ে সেটা মিশে গেল। যতক্ষণ গাড়িটা দেখা যায় দাঁড়িয়ে থাকল সোমনাথ। তারপর নিশি পাওয়া মানুষের মতো ফুটপাথের ওপর দিয়ে হাঁটতে লাগল। মল্লিকাকে প্রথম কবে দেখেছিল সোমনাথ? মনে পড়ছে, কসবাতে তাদের প্রকাণ্ড কম্পাউন্ডওয়ালা যে 3 তলা বাড়িটা রয়েছে তার ছাদে দাঁড়িয়েছিল সে। তখন বিকেল, সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি, অর্থাৎ শীতের আয়ু ফুরিয়ে আসছে। এখন থেকে 15-16 বছর আগে কসবার ওদিকটা ছিল খুবই নিরিবিলি। বাড়িঘরের চাইতে ফাঁকা জায়গা বেশি। ডোবা পুকুর, বাঁশঝাড়, ঝোপজঙ্গল প্রচুর দেখা যেত। ওপরে তাকালে বিশাল নীলাকাশ চোখে পড়ত। তখন কত আর বয়স সোমনাথের? 22-23-এর বেশি হবে না। MA পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোয়নি, হাতে তার অঢেল সময়। শীত শেষের সেই পড়ন্ত বেলায় মাথার ওপর অগুন্তি পাখি উঠছিল। রোদে তখন বাসি হলুদের রং ধরেছে। সূর্যটা কসবার উঁচু নিচু বাড়িগুলোর মাথায় লাল রিবন বাঁধতে বাঁধতে পশ্চিমে নেমে যাচ্ছে। ছাদের কার্নিশের কাছে দাঁড়িয়ে রোদ, পাখি, লাল টুকটুকে সূর্য দেখতে দেখতে হঠাৎ সোমনাথের চোখে পড়েছিল তাদের বাড়ি থেকে খানিকটা দূরে মোড়ের মাথার পুরনো নোনাধরা একতলা বাড়িটার সামনে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িটার মাথায় প্রচুর মালপত্র, দড়িতে বাঁধা ঢাউস বিছানা, টিনের বাক্স, পোর্টম্যান্ট, খেলো কাঠের টেবিল চেয়ার, বেতের ঝুড়ি, বড় আয়না ইত্যাদি ইত্যাদি। গাড়িটা থামতেই 17-18 বছরের একটি মেয়ে প্রথমে নেমেছিল। তারপর নেমেছিল হাড় বার করা, রোগা, অ্যানিমিক চেহারার মধ্যবয়সী একটি মহিলা। খুব সম্ভব মেয়েটির মা। তার উপর 8 থেকে 14 বছরের মধ্যে 4-5টি ছেলে মেয়ে। সেই 17-18 বছরের মেয়েটা এবার গাড়ির ভেতর থেকে পা কাটা কোলকুঁজো চেহারার রুগ্ন একটি প্রৌঢ়কে নামিয়ে এনে প্রায় কোলে করেই একতলা বাড়িটায় রেখে এসেছিল। তারপর কম বয়সী ছেলে মেয়েগুলোর সঙ্গে হাতে হাতে ধরাধরি করে যাবতীয় লটবহর ভেতরে নিয়ে গিয়েছিল। সোমনাথ বুঝতে পারছিল এ বাড়িতে নতুন ভাড়াটে এলো। তবে মেয়েটার নাম যে মল্লিকা সেটা তখন সে জানত না, জানার কথাও নয়। না জানলেও মল্লিকাকে সেই তার প্রথম দেখা। তারপর রাস্তায় টাস্তায় অনেকবার দেখা হয়েছে মল্লিকার সঙ্গে। কেউ কথা বলেনি, বলার কোনো কারণও ছিল না। তবে মেয়েটা দারুণ সুন্দর, তার চেহারা খুবই আকর্ষণীয়। সে পাশ দিয়ে হেঁটে গেলে ভালো লাগার একটা রেশ অনেকক্ষণ আলতো নেশার মতো সোমনাথের গায়ে জড়িয়ে থাকত। সে লক্ষ্য করত বাড়ির যাবতীয় কাজ করে মেয়েটা। দুধ আনা, বাজার করা, লাইনে দাঁড়িয়ে রেশন তোলা, হাসি মুখে সব করে যেত। তারপর বিকেল হলেই পশ্চিমের গাছওয়ালার ওধারে যখন সূর্যটা নেমে যেত, সেই সময় দারুণ সেজে হাতে ফ্যাশনেবল লেডিস ব্যাগ ঝুলিয়ে সোমনাথদের বাড়ির সামনে দিয়ে ওধারের বড় রাস্তায় চলে যেত। তারপর কখন কত রাতে ফিরত সোমনাথ বলতে পারবে না। তবে পরের দিন সকালেই আবার দেখা যেত। সরকারি মিল্ক বুথ থেকে দুধ আনছে, বাজার করছে, কিংবা রেশনের দোকানে লাইন লাগাচ্ছে। ততদিনে তার নামটা জানা হয়ে গেছে সোমনাথের। মল্লিকারা আসার 1 মাস পর সোমনাথের MA রেজাল্ট বেরিয়েছিল। সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। মনে আছে, রেজাল্ট বেরোবার 2 দিন পর দুপুরে শোভাবাজারে এক বন্ধুর বাড়ি গিয়েছিল সে। গোটা দুপুর আড্ডা মেরে বিকেলে সে এসেছিল এসপ্ল্যানেডে। এত তাড়াতাড়ি কসবায় ফিরবে না ভবানীপুরে আর এক বন্ধুর বাড়ি গিয়ে আর এক রাউন্ড আড্ডা জমাবে ভাবছে, সেই সময় মল্লিকার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল মেয়েটা।
তারপর স্নিগ্ধ হেসে কাছে এসে বলেছিল, অভিনন্দন। মল্লিকার সঙ্গে আগে অসংখ্যবার দেখা হলেও সেই তার প্রথম কথা বলা। সোমনাথ বলেছিল, কিসের অভিনন্দন? আপনি ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন সেই জন্যে। সোমনাথ অবাক হয়ে গিয়েছিল। আমার রেজাল্টের কথা আপনাকে কে বলল? মল্লিকার চোখ দুটো এতই সুন্দর আর স্বচ্ছ, মনে হয় সবসময় জলে ধুয়ে আছে। সে বলেছিল, আমাদের পাড়ার সবাই বলেছে। ভেবেছিলাম আপনাদের বাড়ি গিয়ে অভিনন্দন জানিয়ে আসব। গেলেই পারতেন। সাহস হয়নি। কেন? কে কি ভাববে? কিছুই ভাবত না। মল্লিকা উত্তর দেয়নি। রেজাল্ট বেরোবার পর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই দারুণ খুশি হয়েছিল। হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অচেনা একটি মেয়ে এসে এভাবে অভিনন্দন জানাবে এতটা ভাবা যায়নি। দারুণ ভালো লেগেছিল সোমনাথের। সে বলেছিল, আপনার কি এখন জরুরি কোনো কাজ আছে? কবজি উল্টে ঘড়ি দেখতে দেখতে মল্লিকা বলেছিল, এখন নেই, তবে 6টার পর এক জায়গায় যেতে হবে। 6টা বাজতে এখনও 50 মিনিট দেরি। তার মধ্যে কোথাও গিয়ে 1 কাপ চা খাওয়া যেতে পারে। আপনার আপত্তি নেই তো? মল্লিকা জানিয়েছিল আপত্তি নেই। ওরা কাছাকাছি একটা রেস্তোরাঁয় গিয়ে পর্দা ঢাকা কেবিনে মুখোমুখি বসেছিল। শুধু চাই নয়, যতটা মনে আছে, কাটলেটের অর্ডার দিয়েছিল সোমনাথ। খেতে খেতে মল্লিকা বলেছিল, আপনি তো আমাদের পাড়ার আইডল। কীরকম? সবার মুখে শুধু আপনারই কথা। ম্যাট্রিক থেকে শুরু করে ইউনিভার্সিটির সব পরীক্ষায় স্ট্যান্ড করেছেন। আপনার মতো ছেলে হয় না। তাকে থামিয়ে দিয়ে সোমনাথ লাজুক হেসেছিল। যত সব বাজে বাজে কথা জানেন। মল্লিকা জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল। কি? প্রথম যেদিন আপনারা এলেন সেদিন আমাদের বাড়ির ছাদ থেকে আপনাকে দেখেছি। তাই নাকি? আমি তো আপনাকে দেখিনি। মল্লিকা হেসেছিল। সোমনাথ এবার বলেছিল, আপনারা আমাদের পাড়া এসেছেন, ইচ্ছে হতো আলাপ করব। অনেকবার ভেবেছিও, কিন্তু কিন্তু কি? সাহস হয়নি। ভাগ্যিস রেজাল্টটা মোটামুটি খারাপ হয়নি, তাই আলাপ হয়ে গেল। এরপর এলোমেলো টুকরো টুকরো কি কথা হয়েছে এতকাল পর আর মনে নেই। গল্প করতে করতে 6টা বেজে গিয়েছিল। আচমকা হাতঘড়িটা আরেকবার দেখে শটান উঠে দাঁড়িয়েছিল মল্লিকা। অস্থিরভাবে বলেছিল, আমাকে এবার যেতে হবে। ঠিক আছে। তাড়াতাড়ি বিল মিটিয়ে উদার হাতে বেয়ারাকে টিপস দিয়ে মল্লিকার সঙ্গে বাইরে বেরিয়ে এসেছিল সোমনাথ। বলেছিল, আবার কবে দেখা হবে? আপনি বলুন। কাল। বেশ, কোথায়? ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে। কখন? 4টের সময়। ঠিক আছে। একটু ভেবে সোমনাথ এবার বলেছে, আপনি এখন কোথায় যাবেন? চমকে তার দিকে ফিরে মল্লিকা বলেছে, কেন? তাহলে আপনাকে পৌঁছে দিয়ে যেতে পারি। আমার এখন কোনো কাজ নেই। তীক্ষ্ণ চাপা গলায় মল্লিকা বলেছে, না না, আমি নিজেই যেতে পারবো। সোমনাথকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুম করে একটা ট্যাক্সি থামিয়ে সে উঠে পড়েছিল। পরের দিন ঠিক 4টে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে দেখা হয়েছিল মল্লিকার সঙ্গে। খানিকটা গল্পটল্প করে আগের দিনের মতো 6টার সময় চলে গিয়েছিল সে। তবে ঠিক হয়েছিল পরের দিন আবার তাদের দেখা হবে। এরপর থেকে সোমনাথরা রোজ বিকেলে কোথাও না কোথাও গিয়ে বসত। কোনো দিন তারা যেত ইডেন গার্ডেনে, কোনো দিন লেকের পাড়ে, কোনো দিন বা ময়দানের মাঝমধ্যিখানে। এর মধ্যে কখন যেন তারা পরস্পরকে তুমি টুমি করে বলতে শুরু করেছে। আর টুকরো টুকরোভাবে মল্লিকাদের পারিবারিক কিছু কিছু খবর জানতে পেরেছে সোমনাথ। ওর বাবা মার্চেন্ট অফিসের কেরানি ছিল। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের পা কাটা যাওয়ার পর
ওদের খুবই খারাপ সময় চলছে। মল্লিকা আইএ পর্যন্ত পড়েছিল। ছোটোখাটো একটা কাজ করে সে, তার ওপরেই সংসারের সব দায় দায়িত্ব এসে পড়েছে। কিন্তু সে কি করে, কোথায় তার অফিস, সেটা আর বলেনি। সোমনাথও জিজ্ঞেস করেনি। সোমনাথের মনে আছে অদ্ভুত এক নেশার ঘোরে দিনগুলো কেটে যাচ্ছিল তার। বিকেলের দিকে ময়দানে, ভিক্টোরিয়ার ফুলের বাগানে কিংবা গঙ্গার ধারে মল্লিকার সঙ্গে একবার করে রোজ দেখা না হলে খুব খারাপ লাগতো। তবে একটা ব্যাপার সে লক্ষ্য করেছে, 6-7টার বেশি একদিনও তাকে আটকানো যেত না। মাস 1.5-2 এভাবে কাটবার পর সোমনাথের ছোট বোন সবিতা তখন কলেজে পড়ত। হঠাৎ একদিন তাকে ছাদের এক কোণে টেনে নিয়ে বলেছিল, সেজদা, এটা তুই কি করছিস? বুঝতে না পেরে সোমনাথ জিজ্ঞাসা করেছিল, কি করছি? মল্লিকার সঙ্গে আজকাল নাকি খুব ঘুরে বেড়াচ্ছিস? সোমনাথের বুকের ভেতরটা চমকে উঠেছিল। ঢোক গিলে সে বলেছিল, কে মল্লিকা? সোজা তার চোখের দিকে তাকিয়ে গলার স্বরে লম্বা টান দিয়ে সবিতা বলেছিল, মল্লিকাকে চিনিস না? আর ভালো মানুষ সাজতে হবে না, তুই ক্যাচ হয়ে গেছিস। দম আটকানো গলায় সোমনাথ এবার বলেছে, মল্লিকার সঙ্গে বেড়াই, এ খবরটা কে দিলে? অনিল কাকু। অনিল ব্যানার্জি সোমনাথের বাবার মামাতো ভাই এবং একজন জাঁদরেল পুলিশ অফিসার। সবিতা বলে যাচ্ছিল, অনিল কাকু আজ সকালে এসে বাবাকে বলছিল মেয়েটা খুব খারাপ টাইপের, ওর সঙ্গে মেলামেশা করলে বিপদে পড়তে হবে। পুলিশ নাকি ওর ওপর ওয়াচ রাখতে গিয়ে তোকে তার সঙ্গে দেখেছে। মল্লিকার সম্বন্ধে এরকম একটা ব্যাপার ভাবা যাচ্ছিল না, সবটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল। তবে বাবা তাদের ঘোরাঘুরির কথা জানতে পেরেছেন সেটা মোটেই সুখবর নয়। বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দুর্দান্ত রাশভারী আর রাগী। পুরনো আমলের নীতিটিতি এবং মূল্যবোধ কমা সেমিকোলন পর্যন্ত মেনে চলেন। অবিবাহিত যুবক যুবতীদের অবাধ মেলামেশায় তার ঘোরতর আপত্তি। ভয়ে ভয়ে সোমনাথ জিজ্ঞেস করেছিল, বাবা কিছু বলেছেন? খুব রেগে আছেন, আমি আগেই জানিয়ে দিয়ে গেলাম। এবার নিজের মুন্ডু কি করে বাঁচাতে হয় তুই বুঝবি। মনে আছে সেদিনই বাবার ঘরে ডাক পড়েছিল সোমনাথে। গমগমে ভারী গলায় এজলাসে রায় দেবার মতো করে বাবা বলেছিলেন, তোমার সব খবর অনিল দিয়ে গেছে। সে যাক, দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। তুমি ওই বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ করবে। শি ইজ আ ব্ল্যাকমেলার। ভালো ফ্যামিলির ছেলেদের সঙ্গে মিশে তাদের সর্বনাশ করে। আশা করি দিস উড বি এনাফ ফর ইউ। সোমনাথ ঘাড় নিচু করে বেরিয়ে এসেছিল। কোনোদিন বাবার মুখের ওপর চোখ তুলে সে কথা বলেনি, কিন্তু তার মনে হয়েছিল একটি গরিব অসহায় মেয়ের ওপর অকারণে অন্যায় করা হচ্ছে। বাবা বলার পরও সে মল্লিকার সঙ্গে দেখা করেছে। মেয়েটার আকর্ষণ এমনই অপ্রতিরোধ্য যে নিজেকে ঠেকিয়ে রাখতে পারেনি। তাছাড়া এই দেখা করাটা ছিল বাবার বিরুদ্ধে তার প্রোটেস্ট। তবে মল্লিকাকে পুলিশের কথাটা সে বলতে পারেনি। 2 দিন বাদে বাবার ঘরে আবার তার ডাক পড়েছিল। বাবার দিকে সেদিন তাকানো যায়নি। তার মুখ, ঘাড়, গলা টকটকে লাল। মনে হচ্ছিল তার রক্তচাপ একটা বিপজ্জনক সীমানায় পৌঁছে গেছে। তিনি প্রচণ্ড গম্ভীর গলায় শুধু বলেছিলেন, MA পাশ করে তোমার যে ডানা গজাবে ভাবতে পারিনি। মনে রেখো, তোমার প্রতিটি স্টেপের খবর আমি রাখছি। কিভাবে মেয়েটার সঙ্গে তোমার মেলামেশা বন্ধ করা যায় দেখছি। ইউ মে গো নাও। পরের দিন সকালে কে যেন খবর দিয়েছিল মল্লিকাদের বাড়ি পুলিশ এসেছে। শোনামাত্র সোমনাথ ছুটে গিয়েছিল। একজন জুনিয়র অফিসার তখন মল্লিকাকে বলছিল, 72 ঘন্টার মধ্যে আপনাদের এই লোকালিটি ছেড়ে যেতে হবে। হিতাহিত জ্ঞানশূন্যের মতো হঠাৎ চিৎকার করে সোমনাথ বলেছিল,
কেন কেন যাবে? কি অন্যায় করেছে ওরা? যুবক পুলিশ অফিসারটিকে সোমনাথ চেনে। সে বলেছিল, ওর প্রফেশন সম্বন্ধে আমাদের কাছে অনেক সেনসেশনাল খবর আছে। তাছাড়া এখানকার বাসিন্দারা চায় না এরা এখানে থাকুন। এই দেখুন এর বিরুদ্ধে কত লোক সিগনেচার দিয়েছে। বলেই এক টুকরো কাগজে মল্লিকাদের পাড়া থেকে তুলে দেওয়ার আবেদন এবং তার তলায় অনেকগুলো নামের স্বাক্ষর দেখিয়েছিল। প্রথম স্বাক্ষরটি সোমনাথের বাবার। সোমনাথ বলেছিল, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এদের ওপর কিন্তু খুবই ইনজাস্টিস হচ্ছে। বলেই লক্ষ্য করেছিল কৃতজ্ঞ চোখে মল্লিকা তার দিকে তাকিয়ে আছে। পুলিশ অফিসারটি আবার কি বলতে যাচ্ছিল, সোমনাথের বাবা হঠাৎ সেখানে এসে হাজির। কঠোর গলায় তিনি ছেলেকে বলেছিলেন, তোমার জন্যে একটা নোংরা জায়গায় আমাকে আসতে হলো। মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। একটা ডার্টি ওম্যানকে তুমি ডিফেন্ড করছো। সোমনাথের হাত পা উত্তেজনায় কাঁপছিল। দুর্বল গলায় সে বলল, কিন্তু বাবা। আচমকা ওধার থেকে মল্লিকা বলে উঠেছিল, এরা যা বলছেন আমি তাই। খুবই খারাপ মেয়ে। তুমি যাও সোমনাথ, আমার ভাগ্যে যা আছে তাই হবে। সোমনাথ এবার কি বলবে ভেবে পায়নি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরে গিয়েছিল। তার দুদিন বাদে ঘোড়ার গাড়িতে মালপত্র চাপিয়ে মল্লিকারা কসবা ছেড়ে চলে গেছে। তারপর ওকে অনেক খুঁজেছে সোমনাথ, কোথাও পায়নি। দেখতে দেখতে 15-16টা বছর কেটে গেছে। এর পর কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে কমার্স মিনিস্ট্রিতে বড় চাকরি পেয়েছে সোমনাথ। সঙ্গে সঙ্গে বিয়েও করেছে। তারপর 1 বছর 2 বছর পরপর একটা করে প্রমোশন পেয়ে এখন সে ওয়েস্টার্ন রিজিয়নে এসেছে। 2টি ছেলে মেয়ে, সুন্দরী স্ত্রী নিয়ে তার সুখের সংসার। সে দায়িত্বশীল অফিসার, পরিতৃপ্ত ফ্যামিলি ম্যান। কিন্তু এতকাল বাদে এভাবে আরব সাগরের পাড়ের এই শহরে মল্লিকার সঙ্গে দেখা হয়ে যাবে কে ভাবতে পেরেছিল? আর দেখাই যখন হলো এবং পরিচয়ও পাওয়া গেল, তখন একটা কথাও বলা গেল না তার সঙ্গে। অদ্ভুত এক বিমূঢ়তার মাঝখানে তাকে ছুঁড়ে দিয়ে চলে গেছে মল্লিকা। পরের দিন দুপুরবেলা অফিসে একটা ফাইল দেখছিল সোমনাথ। হঠাৎ ফোন এলো। রিসিভারটা তুলে কানে লাগাতেই ওধার থেকে একটি মেয়ের গলা ভেসে এলো। মিস্টার চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই। সোমনাথ বলল, বলুন। আমি মল্লিকা। সঙ্গে সঙ্গে ধনুকের কষে বাঁধা ছিলার মতো স্নায়ুগুলো টান টান হয়ে গেল সোমনাথের। অসহ্য এক উত্তেজনা নাকি অস্থিরতা তার উপর ভর করল। ফোনটা প্রায় মুখে লাগিয়ে কাঁপা গলায় সে বলল, কোত্থেকে ফোন করছো? 20 মাইল দূর থেকে। একবার কি আমার এখানে আসা যায় না? না। তোমার সম্বন্ধে অনেক কথা জানতে ইচ্ছে করছে। কসবা ছেড়ে 15-16 বছর আগে তোমরা কোথায় গেলে? বিষণ্ণ হাসল মল্লিকা। কি হবে সেসব জেনে? দারুণ আগ্রহের গলায় সোমনাথ বলল, না না, তুমি বলো। জানো, তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তোমার কথা বিশ্বাস করছি, না পেয়ে ভালোই হয়েছে। বলেই একটু থামল মল্লিকা। পরক্ষণে আবার শুরু করল, কসবা থেকে আমরা বাগবাজার চলে গিয়েছিলাম। তারপর এখানে ওখানে ঘুরতে ঘুরতে বম্বে এসেছি। তোমার মা বাবা ভাই বোনরা কেমন আছে? বাবা মারা গেছে। 2টো বোনের বিয়ে দিয়েছি। একটা ভাই কলকাতায় মস্তান হয়েছে, আর একটা ভাই কোচিনে স্মাগলিং করছে। মা আমার কাছে বম্বেতে আছে। আমি কি করছি জিজ্ঞেস করলে না তো? সোমনাথ জড়ানো গলায় যা বলল তার কিছুই বোঝা গেল না। শব্দ করে হাসল মল্লিকা। বলল, কলকাতায় থাকতে যা ছিলাম এখনও তাই আছি। আমি ব্ল্যাকমেলার। কলকাতায় ছোট র্যাকেটে ছিলাম,
এখানে এসে বড় র্যাকেটে ঢুকেছি। বদমাশগুলো আমাকে দিয়ে তোমার মতো লোকদের ফাঁদে ফেলে নানা রকম সুবিধা আদায় করে। বাবার চাকরি যাওয়ার পর সেই যে গলায় ফাঁস আটকেছে, আর সেটা খুলতে পারলাম না। এই জীবনে পারবও না বোধ হয়। একটা সত্যি কথা বলবে? কি? কাল আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? একটা প্রাইভেট ক্লাবে। সেখানে আমি তোমার সঙ্গে নানা রকম কাণ্ড করতাম। কি করতাম নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সব অ্যাক্টিভিটির সময় গোপনে ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা হতো। সেই সব ছবি ডেভেলপ করিয়ে ধীরাজ দেশাই তোমাকে দেখাতো এবং বলতো, লাইসেন্সের ব্যাপারে সুবিধা করে দাও। তুমি কি করতে সেটা অবশ্য তোমার ব্যাপার। তবে একটু সাবধান করে দিচ্ছি, চারপাশে ধীরাজের মতো সাপ ঘুরছে। বি কেয়ারফুল। একটু চুপ করে থেকে সোমনাথ এবার বলল, একটা কথা। তাকে থামিয়ে দিয়ে অন্তর্যামীর মতো মল্লিকা বলল, তুমি কি বলবে জানি। কাল তোমাকে হঠাৎ ওভাবে নামিয়ে দিয়েছিলাম কেন? এই তো? হ্যাঁ। যখন গাড়িতে উঠেছিলে জানতাম না তুমিই সোমনাথ। চেহারা তোমার বদলে গেছে, বেশ মোটা হয়েছ। যখন জানলাম তখন না নামিয়ে উপায় ছিল না। কেন? আর কিছু জিজ্ঞেস করো না। ধীরাজ দেশাইকে কি কৈফিয়ত দিয়েছ? সেটা তোমার জানার দরকার নেই। আচ্ছা বলো। তুমি তো জানতে আমার বাবাই নানা কায়দা করে তোমাদের কসবা থেকে তুলে দিয়েছিলেন। জানতাম। তারপরেও আমাকে ছেড়ে দিলে? আমার বাবা এখনও জীবিত। আমার নামে স্ক্যান্ডাল রটিয়ে তাকে তো শেষ করে দিতে পারতে। মল্লিকার হাসির শব্দ ভেসে এলো। তারপরই গভীর গাঢ় গলায় সে বলল, আমি এও তো জানি তুমি কোনো কিছু গ্রাহ্য না করে আমার অনেক কাছে এসেছিলে। সবাই যখন আমাদের তাড়িয়ে দিতে চাইছে তখন তুমিই রুখে দাঁড়িয়েছিলে। আমার জন্য কেউ এভাবে ভাবেনি সোমনাথ। দুরন্ত ঢেউয়ের মতো এক আবেগ সোমনাথকে ভাসিয়ে নিয়ে যেতে লাগল। সে বলল, তুমি কি আমাকে? মল্লিকা বলল, চুপ করো সোমনাথ, আমি খুব খারাপ মেয়ে। আমাকে স্বপ্ন দেখানো কি তোমার উচিত? তোমার সঙ্গে আর একবার কি দেখা হতে পারে? ধরো আজ, কাল, পরশু, যে কোনো দিন, যে কোনো জায়গায়। তুমি অনেস্ট অফিসার, রেসপন্সিবল ফাদার, হ্যাপি হাজব্যান্ড। আজ, কাল, পরশু কোনো দিনই পৃথিবীর কোনো জায়গায় আমাদের দেখা হবে না। সোমনাথ তবু কি বলতে যাচ্ছিল, ওধার থেকে লাইনটা কেটে দিল মল্লিকা। এতক্ষণ শুনলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প মল্লিকা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।